আমি আজকে ফেসবুক লাইভের মাধ্যমে যারা এই প্রোগ্রামটা আপনারা ওয়াচ করছে বা আগামী দিনে যদি আমায় কিছু বলতে হয় আমি ফেসবুক লাইভের মাধ্যমেই বলবো, সেটা আপনাদের আমি আগে জানিয়ে দেবো। আজকে একটু জানাতে দেরি হয়েছে, আমি আপনাদের আগেই জানিয়ে দেবো। কারণ এখন কোনো মিডিয়া মানুষের মিডিয়া নয়, গদি মিডিয়া, তারা সত্যিটা মানুষের কাছে তুলে ধরবে না। কাজে আমার অস্ত্র আমার ফেসবুক লাইভ, আমার ফেসবুক ফেস টাইমটা দেখবেন, ফেসবুক লাইভটা দেখবেন, পার্টির টুইটারটা দেখবেন, পার্টির হ্যান্ডেলগুলো দেখবেন। সেখানে আপনারা আমাদের যে মতামত সেই মতামত জানবেন। আর মানুষের জন্য এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আইনের লড়াইয়ে আমি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমি দেখব ভারতবর্ষের সংবিধান বড় না বন্দুকের নয় বড়। আমি এটুকু বলে আজকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করছি। কিন্তু আমি আবার আসবো, আর যখন আসবো আমি আগে থেকে আপনাদের জানিয়ে দেবো। আমি কিন্তু এখন কোনো মিডিয়ায় যাচ্ছি না। নমস্কার। দর্শক খুব দুঃখ পেয়েছেন, মিডিয়া এখন আর পাত্তা দিচ্ছে না। সেই সব মিডিয়াও পাত্তা দিচ্ছে না যারা দিন রাত ওনার গুণগান করে খবর দেখাতো বা টকশো করতো, তারাও পাত্তা দিচ্ছে না। ফলে উনি খুবই আশাহত হয়েছেন, কষ্ট পাচ্ছেন। তাই অভিমান তৈরি হয়েছে, আমি আর মিডিয়াতে মুখ দেখাবো না। আসল কথা, আমার কথা তারা বলছে না, সব উল্টো ব্যাখ্যা করছে এইসব। তো আমি সিদ্ধান্ত নিয়েছি মিডিয়াতে আমি আর যাব না, আমি ফেসবুকে। তো আজকে উনি ফেসবুকে একটা লাইভ করেছেন, প্রায় আধ ঘন্টা উনি বসে যেমন বলেন সব সেইভাবেই সব বলেছেন। তো সেখানে এই আক্ষেপটা প্রকাশ করেছেন যে আমি এবার থেকে ফেসবুকেতে আসব, আর আগে থেকে বলে দেবো কখন আসব। তো সেটাতে আপনারা শুনতে পারবেন, ফলো রাখবেন। সোশ্যাল মিডিয়ার যেসব পেজ আছে দলের তরফ থেকে বা ওনার, সেখানে যা বলার বলা হবে। মিডিয়াতে আমি আর যাব না, আপনাকে যেতে হবে না, মিডিয়ায় আর আপনার কাছে যাবে না। আসলে দর্শক এটা সত্যিই একটা অংশের মিডিয়া খুবই গুণগান করতো, একটা অংশের মিডিয়া খুবই গুণগান করতো। কেন করতো? যারা এখন পাল্টি খেয়েছেন দেখতে পেয়েছি, আমিও বলেছি তাদের ব্যাপারে যে কি হলো আপনারা সব পাল্টি খেয়ে যাচ্ছেন। আসলে সেই সব মিডিয়াগুলো, এই যে ইনি বললেন না গদি মিডিয়া, গদি না, আপনার সঙ্গে দিদি মিডিয়া ছিল, দিদি মিডিয়া। আপনি ওদেরকে মোটা বিজ্ঞাপন হয়তো দিতেন, সেই জন্য দিদি মিডিয়া হিসেবে দিদির গুণগান করে খবর করতো। আমরা কারোর হিসাবে নেই, আমরা খবরটা করতাম, মানুষের বিষয়টা জানাতাম, জোর গলায় বলতে পারি। আর তারা ছিল দিদি মিডিয়া। দিদি যেহেতু ক্ষমতায় নেই মানে বিজ্ঞাপন নেই, সরকারি বিজ্ঞাপন নেই, তাই উল্টে গেছে। উল্টে গিয়ে আবার এখন ওদিকে লাইন দিচ্ছে। নিশ্চয় দর্শক আপনারাও চিনতে পারবেন কয়েকটা মিডিয়া এরকম করতো। সত্যি তারা এতটা রাতারাতি পাল্টি খেয়ে যাবে, এটাও কষ্টেরই। ওনার কাছে সত্যি খুবই কষ্টের। সরকারে থাকাকালীন এত মধু উনি খাইয়েছে, এখন সরকারে নেই বলে তারাও ছিটকে চলে যাবেন। যারা বলছিলেন সেটা অন্য বিষয়। যেমন আরামবাগ টিভি বরাবর ওনাদের ব্যাপারে বলে আসছে, উনি আশাও করেন না আমাদের কাছ থেকে। কিন্তু যারা নুন খেয়েছিলেন তারা একটু গুণ গাইবেন না, সঙ্গে সঙ্গে পাল্টি। তো অভিমান তো হবেই, তাই না দর্শক? তো সত্যি তারা পাল্টি খেয়ে গেছে, রাতারাতি পাল্টি খেয়ে এখন নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। বেশি বেশি করে প্রশংসা, যাতে করে তাদের কাছের লোক বা বিশ্বস্ত হয়ে উঠতে পারেন আর কি। বুঝতে পারছি একটা বিজ্ঞাপন পাওয়ার একটা প্রতিযোগিতা আছে তাদের ওই সব মিডিয়াগুলোর মধ্যে, কে কতটা কাছাকাছি যেতে পারে। ফলে এরা অ্যাকচুয়ালি বিজনেস হিসেবে দেখার চেষ্টা করে। আমি জানি অনেক মিডিয়া মেইনস্ট্রিম, তাদের এখন আর সেই নীতি নৈতিকতার কথা বলে কিছু নেই। তার মানে এটা বলছি না যে ওনার হয়ে বলাটা সেটা নীতি নৈতিকতার ব্যাপারটা হবে, সেটা তো কোনো মতেই হবে না। আমি জাস্ট বলছি আর কি, যে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা কি জিনিস। আর উনিও আজকে টের পাচ্ছেন যে তারা তার মানে বিজ্ঞাপন পয়সার জন্য এসেছিলেন, ভালোবেসে না। দিদির প্রতি ভালোবেসে তারা আসেননি, পয়সা পেতেন, পুষিয়ে দিতেন, তাই তারা এসেছিলেন। এখন আপনার ক্ষমতা নেই, সরকার নেই, পয়সা দেওয়ার আর তো অতটা পারবে না ওই সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া, নিজের থেকে আর কত কি দেবেন। আর আপনি তো বই লেখেন, ছবি আঁকেন, সিডি আঁকেন, তার নাকি প্রচুর সিডি তৈরি করেন, তার নাকি প্রচুর রয়্যালটি হয়। আমরা এবারও দেখবো আপনার সেই রয়্যালটি কতটা আসে, আপনার সেই ছবি, সিডি, বই কারা কেনেন, আর আপনার সেই টাকায় কিভাবে চলে। তবে আমার ধারণা দর্শক, উনি যে বলতেন না আমি পার্লামেন্টের
পেনশন নিই না, অমুক নিই না, তমক নিই না। কিন্তু আমি যেটুকু শুনেছি পেনশন নিই না বলতে কোনোদিনই নেবো না সেরকম কিন্তু উনি করেননি। ফলে ওখানে না নিলে কিন্তু জমা হয়ে থাকে, এবার দেখবেন হয়তো ওগুলা ওগুলো আনবেন। কারণ 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 ওনার তো আর সিডি বিক্রিও আর হবে বলে মনে হচ্ছে না, আর গান লিখে দেন, বই লিখে দেন, ছাপেন বইমেলায়, আর তো সেগুলো হবে না, চলবে কি করে? যেটুকুই খরচা হোক চলবে কি করে? এবার হয়তো ওখান থেকে আনতে পারেন, আমি কিন্তু নজর রাখবো। আপনারা যাদের যা যোগাযোগ আছে নজর রাখবেন তো। এই যে যেগুলো নেন না বলে বলে এসছেন, এবার সেগুলো তুলছেন কিনা, সেগুলো তো সব জমা আছে না, যতক্ষণ না উনি পুরোটাই করে দেন, নেবো না বলে ঘোষণা করে দেন পুরোপুরি সরকারি ভাবে। তো যাই হোক দর্শক, এখন যেহেতু পোষাতে পারছেন না তাই মিডিয়ার লোকেরা ঘেসছেন না, তো এখন আক্ষেপ, এবং ঘেসছে না তো বটেই, আবার ওনার ওনার কথাগুলো তুলে ধরা হচ্ছে না, আবার উল্টো ব্যাখ্যা, উল্টো না, যেটা এখন ঘটছে সেটাই বলার চেষ্টা করছে। তো উনি যেটা চেয়েছিলেন, যেভাবে ওই যে বিদেশে যাওয়ার সময় সঙ্গী সাথী করে সব নিয়ে যেতেন না, তো তেমনই সব খবরগুলো করানো হতো। তো এবার যেহেতু হচ্ছে না, আক্ষেপ, খুব দুঃখ পেয়েছেন, খুব অভিমান হয়েছে দিদি। তাই তিনি বলছেন আমি আর মিডিয়াতে মুখ দেখাবো না, আমি এখানে বসে বসে সোশ্যাল মিডিয়া ফেসবুকেতে বলবো। এই সিদ্ধান্ত উনি নিয়েছেন, সেটা আজকে এই লাইভ করে উনি জানিয়েছেন। দর্শক বলবেন ওনার এই সিদ্ধান্তের ব্যাপারে, আপনাদেরও নিশ্চয়ই মতামত থাকবে, যা বলার দর্শক বলবেন। দর্শক, আমি আরো দুটো বিষয় দেখাবো, যেসব কথা উনি ওখানে বলেছেন তার মধ্যে আমি দেখলাম হঠাৎ করে মুসলিমদেরকে টানার বিষয়ে। এটা ঠিক যে মুসলমানদের ভোট তো এখন চলে গেছে, ফলতাতে আজকে যে রেজাল্ট হয়েছে পরিষ্কার বুঝতে পেরেছেন, মুসলিম ভোটটা টিএমসি তার ম্যাক্সিমাম চলে গেছে অন্য দলে। বিজেপিতে ওই রকম না, ততটা যায়নি, মানে চলে গেছে যারা এখনো অ্যান্টি বিজেপি, যারা এখনো বিজেপির ভয় থেকে তারা এখনো মানে করতে পারছেন না, মানে এখনো ভয়ে আছেন, তারা তারা এখন বামেদের দিকে অনেকটা ঝুঁকে গেছে। মধ্য কথা যেখানেই যাক টিএমসি থেকে সরে গেছে, এ হচ্ছে মেন কথা। চিন্তায় পড়ে গেছেন দিদিমণি, ওটাই তো পুঁজি ছিল। আমি দেখলাম আজকে উনি বক্তব্য রাখছেন ফলতার এই যে রেজাল্ট, ফলতা নিয়ে একটা কথাও বলেননি, আজকে যে রেজাল্ট হয়েছে সেই নিয়ে একটা কথাও বলেননি, আজকে যে ভোট হয়েছে, ভোটে যে একটা কাউন্টিং হয়েছে তার হার টার একটা টু শব্দ করেননি, যেন বলতেই চান না, বোঝাতেই চাইছেন না আজকে কিছু কাউন্টিং হয়েছে হয়েছে বলে। বলবেন কি করে, লজ্জায় মুখ দেখাবেন কি করে? লজ্জার যা রেজাল্ট ওখানে হয়েছে হবে কি করে? তবে তারই মধ্যে বিষয়টা নিজের মাথায় রেখে উনি সেই সুরসুরি দেওয়ার চেষ্টা করছেন মুসলিমদের উদ্দেশ্যে, ভাবছেন হয়তো এইসব করে আমরা ফের মুসলিম ভোটটাকে টেনে রাখবো। ওটা হবে না, মুসলমানরা বুঝতে পেরেছেন আপনি কি চিজ, বুঝতে পেরেছেন। তো দর্শক, আজকে হঠাৎ করে আজান সম্পর্কে উনি একটা ওনার রিয়াকশন ব্যক্ত করেছেন, আজানের সাউন্ড, আজান বন্ধ করা নিয়ে। আগে আমি আপনাদেরকে শোনাই উনি কি ঠিক কি বলেছেন, তারপর ওনার ওনার কথাটা কতটা ঠিক সে ব্যাখ্যাতে আসবে। ঠিক আছে, মুসলিমদের আপনারা পছন্দ করেন না জানি আমি, তাই তারা তাদের উৎসব পালন করতে পারবে না, আজান আপনারা চান না, ঠিক আছে। আপনারা একটা কাজ করতে পারেন, ডেসিবেল সাউন্ডটা লিমিট করে দিন, যে 65 ডেসিবেলের বেশি আজানেও হবে না, ভিআইপি গাড়িতেও হবে না, এলআইপি গাড়িতেও হবে না, ডিজেতেও হবে না, সবার জন্য একই রুল। আইনকে বেলাইন করবেন, ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। উনি বলছেন আপনারা প্রথমেই বললেন যে আপনারা মুসলমানদেরকে পছন্দ করেন না, এটা এটা ফার্স্ট হিট করা হলো, বা মুসলমানদেরকে হাতে নেওয়ার একটা চেষ্টা। আর দুই হচ্ছে আজান বন্ধ করে দেওয়া। বললেন যে আজান ঠিক আছে, যদি সাউন্ডের কথা বলেন তাহলে সবার জন্যই করে দেবেন নিয়মটা। আমার প্রশ্ন, আজান বন্ধ করতে হবে কোন অর্ডারে বলা হয়েছে? আজান বন্ধ করতে হবে কোন অর্ডারে বলা হয়েছে? আচ্ছা দর্শক, আমি আরেকটা কথা বলে দিই, আপনারা অনেকে কদিন ধরে আমাকে বলছেন যে আমার সাউন্ডের প্রবলেম হচ্ছে, বলছেন তো। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, আসলে আমি যেখানে বসে খবর করি সেখানে আমি নেই, আমি একটু বাইরে আছি, কলকাতায় আছি। তো আমার যেখানে যাই আমার একটা করে সেট আপ রেডি থাকে, তো সেখানে আমি এরকম সাউন্ড সমস্যা হচ্ছে, কিন্তু আমি আবার আগের স্টুডিও ফিরে গেলে সাউন্ডটা ভালো হবে। এটা নতুন একটা সেট আপে করছি, একটু সমস্যা হচ্ছে, একটু শুনে নেবেন, কানের কাছে দিয়ে দিয়ে শুনে নেবেন, মেইন জিনিসটা বুঝলেই তো হলো, তাই না? কষ্ট হচ্ছে বুঝতে পারছি, একটু মানিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে দু একদিনের মধ্যে। আমি ফিরলে আবার অন্য স্টুডিওতে গেলে ঠিক হয়ে যাবে। তো প্রথম আমি যেটা বলতে চাইছি যে আজান বন্ধের কথা কোথাও বলা আছে কিছু? আর উনি যে বলছেন তাহলে সবার জন্য করে দেবেন, সবার জন্যই তো বলা আছে। 65 ডেসিবেল যে বলা হয়েছে সবার জন্য, ডিজে ওরকম আলাদা আলাদা করে সাউন্ড পলিউশন। আর একটা কথা, এই যে সাউন্ডের যে লিমিট, এটা কিন্তু এই সরকার নিজে কিন্তু অর্ডার, মানে নিজে কিছু নতুন করে অর্ডার করছে না, অর্ডার আছে, পুরোনো অর্ডার আমরা এর আগেও শুনেছি, এর আগেও সাউন্ড কমানো নিয়ে অনেক অনেক চর্চা হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে, খবরও হয়েছে।
অর্ডার আছে, সাউন্ড পলিউশন নিয়ে অর্ডার আছে, সেটাকে জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করছে এই সরকার, যেটা আগের সরকার করতো না, যা ইচ্ছা তাই করা যেত সেটা। এখানে নতুন কিছু না, কিন্তু জাস্ট ওটাকে পালন করা হচ্ছে কেন সেটা দেখা। আর শুধু স্পেসিফিক আজান, এটা তো বলেন কোথায় আজান বন্ধের কথা, আর আজান কোন মসজিদে বন্ধ আছে? আচ্ছা, যদি কোনো মসজিদে আজান বন্ধ থাকে, আমি তো মুসলিম ছেলে, শফিকুল ইসলাম আমার নাম, আমাকে একটু খবর দেবেন তো কোন মসজিদে বলা হয়েছে যে আজান দেওয়া যাবে না, বা লোকাল লোকেরা কেউ গিয়ে বলেছেন। লোকাল দেখুন, লোকাল দুটো একটা লোক তার ব্যক্তি উদ্যোগে উগ্রতা দেখাতে পারেন, কিন্তু সে তাকেও শায়েস্তা করা যায় আইনের মাধ্যমে। কিন্তু সরকারি ভাবে, প্রশাসনিক ভাবে কোথাও আজান বন্ধ করতে বলা হয়েছে কোনো মসজিদে পশ্চিমবঙ্গের, আমাকে বলবেন তো কোথাও বলা হয়েছে, আমি একটু শুনবো। ফলে সব গল্প কথা, সব হচ্ছে টিএমসির খাওয়ানো খবর। হয়তো দেখবেন টিএমসির লোকেরা কেউ কেউ গিয়ে পাড়াতে বলেছেন এই আজান বন্ধ করো, অ্যাকচুয়ালি তারা টিএমসির লোক, তারা করেছেন যাতে করে দোষটা বিজেপির ঘাড়ে চলে যায়। দেখবেন খোঁজ নিয়ে এরকম হবে। ফলে এইরকম না, সাউন্ড পলিউশন, সাউন্ড লিমিটে যেটা বলা হচ্ছে সেটা সবার জন্য। এখন কেউ হুশ করে বড় সাউন্ড করে ডিজে বাজিয়ে চলে গেল, তৎক্ষণাৎ পুলিশ পুলিশ দেখতে পেলো না, সেটা অন্য বিষয়। কিন্তু ডিজে বলুন আর যেই বলুন, যদি এটা নিয়ম করে থাকে সরকার, তাহলে যারাই অতিরিক্ত এই উচ্চস্বরে করবে তারাই কিন্তু আইনের মধ্যে পড়বেন। এবং পুলিশকে সেটা দেখতে হবে, পুলিশ না ধরলে পুলিশকে ডাইরেক্ট বলুন, কি রে ভাই ধরছেন না, সবার ক্ষেত্রে নিয়ম আছে, নিজের ব্যক্তিগত তাগিদ থেকে পুলিশকে নক করুন না। আর না হলে সেই যে পুলিশ ধরবে না, তার বিষয়ে বলুন তো দেখি, আসল জায়গায় দেখি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হয় কি হয় না। নিয়ম সবার জন্য, নিয়ম সবাইকে মানতে হবে। নিয়ম মেনটেন না হলে পুলিশের দায়িত্ব সামনে পড়লে সেটা মেনটেন করা। পুলিশ যদি কোনো কারণে সেটার সঙ্গে আপোষ করেন পুলিশের কেউ, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটাই তো চাইছে নতুন সরকার, যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এখানে যা খুশি না, যেখানে শাসক থাকবে তার মতো করে সে নিজের মতো করে আইন তৈরি করে নিয়ে শাসকের আইন চালাবে, এটা হতে পারে না। এটাই তো পরিবর্তিত সরকার চাইছে। ফলে এই যে কথাটা বলছে আজান বন্ধ করার কথা বলছে, আমি জানি আপনারা মুসলমানদের পছন্দ করেন না, মুসলমানদেরকে পছন্দ করেন না বিজেপি, তাই কি? বিজেপির একটা আক্ষেপ আছে যে মুসলমানরা আমাদেরকে ভোট দেয় না, কিন্তু আমি তো দেখলাম যে সরকার আসার পর থেকে তো মুসলমানদের জন্য আলাদা করে কোনো ব্যবস্থাপনা সেটা দেখলাম না। যা হচ্ছে সবার জন্য হচ্ছে, তো ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করা হয়েছে, পুরোহিতদের ভাতা বন্ধ করা হয়েছে, তো আলাদা করে ধর্মের ভিত্তিতে ট্রিটমেন্ট কোথায় হচ্ছে? আক্ষেপ ওনাদের আছে যে আমাদেরকে ভোট দেয় না এত কাজ করার পরে, কিন্তু দেখতে পারি না বলে এই যে সুরসুরি দেওয়া মুসলমানদেরকে, বুঝতে পারছি আপনার টার্গেটটা কি, মুসলিম ভোটটাকে নিজের দিকে ঠেলে রাখা, কিন্তু এটাতে হবে না। আমার মনে হয় মুসলমানরাও অনেকে এবার বুঝছেন, বোঝা উচিত যে ফের টুপি পরানোর চেষ্টা করছেন, আমাদের সমাজে তো কিছু উন্নতি করেইনি, মানে স্বাস্থ্য, শিক্ষা, এইসব দিক দিয়ে পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। আবার এখন নতুন করে সরকার এসছে, তার মধ্যে কাজ করছে, দরকার হলে অন্যদেরকে ভরসা করা যেতে পারে, কিন্তু আবার দেখুন টুপি পরিয়ে আবার 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 টানার চেষ্টা করছে। আমার মনে হয় মুসলমানদের বোঝা উচিত, আর অন্তত নতুন করে এই দলের তরফ থেকে টুপিটা যেন না আর পরে ফেলেন, তাহলে বুঝবেন পড়লে লাভ কিছু হবে না। তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসবে না ফিরে, এটা আমি বলে দিচ্ছি নিশ্চিত। ফলে থাকবেন, টাইম নষ্ট হবে ফালতু জায়গায় থেকে থাকা, বরং নিজের ভালোটা বুঝুন। নিজের ভালোটা মানে বেশি ধর্ম করবেন না, ধর্ম তো আপনার মনের, আমার আত্মার পালন করবেন। দেখনদারি করার জন্য ধর্মটা না তো, এটা আমার বিশ্বাস। আমি একটা ঘরের থেকেও আমরা আল্লাহর সঙ্গে কানেকশন করতে পারি, আমার বিশ্বাস। কিন্তু আমার উন্নতি যেটা দরকার সেটা কিসে? শিক্ষাতে, স্বাস্থ্যতে, রাস্তাঘাটে, সামাজিক ভাবে বিশ্ব যেভাবে এগোচ্ছে আধুনিকীকরণে, সেটা আমি করতে পারছি না, এটার দিকে নজর রাখুন। ধর্ম কিন্তু সেটাও নজর রাখতে বেশি করে বলে। শুধু ধর্ম নিয়ে থাকবেন, আসল জায়গায় ফাঁক। আপনি তো নিয়ম, আসল জায়গায় কিছুই হলো না, আপনি শিক্ষাও ঠিক করে নিলেন না, আপনি তো ধর্মের অর্থটাই বুঝতে পারবেন না, তো আপনি ধর্মটাই তো ঠিক করে পালন করতে পারবেন না, ধর্মের যে ব্যাপারগুলো সেটাই তো বুঝে উঠতে পারবেন না। ওই কেউ কিছু বলবেন মোল্লা মৌলবীরা, তাই আপনি শুনে থাকবেন, আপনার নিজের বিচার বুদ্ধি বিবেক থাকবে না। আর ওটা না হলে আপনি ভুল শিখবেন, ভুল ভাবে আপনি পরিচালিত হবেন। ওই রকম ধর্ম আমার মনে হয় আল্লাহ বলবেন যে এইরকম ওই ভুলভাল ধর্ম পালনের থেকে আমার দরকার নেই। আগে ঠিক করে শেখো, শেখার অভিজ্ঞতা অর্জন করো, বা শেখার যোগ্যতা অর্জন করো, ভালো করে মানো, তারপর পালন করো, ভুলভাল পালন করবে না। তো বুঝতে গেলে, মানতে গেলে পেটে বিদ্যার প্রয়োজন আছে, একটু বিদ্যার প্রয়োজন আছে, আধুনিকের ব্যাপারটাও প্রয়োজন আছে। প্রত্যেকটা ধর্ম যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার কথা বলে, আধুনিক হতে হবে শিক্ষার দিক দিয়ে। অন্যায় করবেন না, অন্যায় কোনো ধর্ম সেটা বলে না। তো ফলে আমি যেটা বলতে চাই, এইসব ইস্যু যেগুলো পলিটিক্যাল পার্টিগুলো করার চেষ্টা করে, ওইগুলোকে ছেড়ে দিন না। আমি দেখছি তো আপনাদের মধ্যে অনেকের মধ্যে পরিবর্তন এসছে, আমি দেখতে পাচ্ছি যে কুরবানি নিয়ে অনেক কিছু হচ্ছিল, আমি দেখছি মুসলমানদের প্রায় লোক মেনে নিয়েছেন যে আমরা বেশি টাসলে যাবো না, সরকার যেটা চাইছে সেই মতো করে আমরা করবো। ভালো তো আপনাদের ধর্ম পালন হবে, উন্নতি হবে। আর এইভাবে চলুন না, দেখবেন সামগ্রিক উন্নতিটা একসঙ্গে মিলেমিশে কতটা হচ্ছে দেখবেন।
আমি তো বলেছি মুসলমানদের হাল ফিরে যাবে 5-10 বছর এরকম এইভাবে চললে। এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি যদি বন্ধ হয়ে যায় তাহলে সবাই দেবেন কাজে মন দেবেন, খেটে খাওয়ার মানসিকতা তৈরি হবে, এই সুরসুরিতে ব্যস্ত না থেকে আর আধুনিক শিক্ষার দিকে ঝুঁকবেন যদি মূল স্রোতে একসঙ্গে শিক্ষা ব্যবস্থাটা যেভাবে করার চেষ্টা হচ্ছে। তো ভালো, মূল স্রোতে আসুন, দেখবেন কি হয়। আর ধর্মটাও দেখবেন নিষ্ঠার সঙ্গে পালন করবেন, নিজের বিবেক দিয়ে ঠিক ভালো বুঝতে পারবেন, নিজস্ব ব্যাখ্যা নিজেই ব্যাখ্যা করতে পারবেন। তো যাই হোক দর্শক, আমি অনেক কথা বলেই ফেললাম এখনই। তো উনি চাইছেন যে একটু সুরসুরি দিয়ে মুসলিমের এই সেকশনটাকে একটু করার, কিন্তু ব্যর্থ হবে, এসব চলবে না। আর একটা কথা ওনার শুনিয়ে শেষ করব, যেখানে উনি এমন একটা কথা বলে ফেলেছেন সেটা বাস্তব সত্য, মুখ ফসকে বলে ফেলেছেন, অন্যদেরকে মিন করতে গিয়ে যেটা বুঝতে পারছি যে ওনাদের সব লোকজনদের কেমন ধরপাকড় হচ্ছে তো সেই ধরপাকড় নিয়ে উনি আক্ষেপ প্রকাশ করছেন বা রাগ ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু করতে গিয়ে উনি যে কথাটা বলেছেন দর্শক, আমার লুম্পেনরা বলে, দেখবেন আমার লুম্পেনরা একটি বলতে গেছেন অন্যদেরকে, কিন্তু বলে ফেলেছেন আমার লুম্পেনরা, কিন্তু এটা তো সত্যি, ওনারই তো লুম্পেন তো আছে, তো লুম্পেনদেরকে দিয়েই তো ওনারা চালাচ্ছিলেন দলটা। ফলে মুখ ফসকে বলে ফেললেও বাস্তব সত্য। দেখুন কি বলেছেন। আজকে এমন অবস্থা, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না, প্রতিদিন আমাদের নির্বাচিত কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে, মিউনিসিপ্যালিটির ঘরগুলো গুন্ডারা গিয়ে দখল করছে, 2500-এর বেশি পার্টি অফিস আমাদের লুম্পেনরা দখল করে নিয়েছে পুলিশকে সামনে রেখে, আমাদের লুম্পেনরা দখল করে নিয়েছে পুলিশকে সামনে রেখে, আমাদের লুম্পেনরা দখল করে নিয়েছে পুলিশকে সামনে রেখে। এবং আমাদের নেতারা যখন পুলিশকে ফোন করে জানাচ্ছে আমার সব লুট করে নিচ্ছে বাড়ি থেকে, আমার ক্লাব ঘর থেকে, আমার পার্টি অফিস থেকে, তখন পুলিশ বলছে ইনস্ট্রাকশন আছে। মানে যিনি এখন লুট করে ভোট লুট করে রাজ শাসনে বসেছেন তার তো চেয়ারে বসারই কথা নয়, তিনি কি করে বুঝবেন মানুষের দুঃখ দরদ? তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত, তারা বাংলার সংস্কৃতি জানে না। কি কষ্ট, যেমন খুশি ব্যবহার করতেন পুলিশকে, এবার পুলিশ আইন মেনে কাজ করছে, ব্যাস। আবার ওদিকে চোর চোর দেখলেই বলছেন, সেটাও খুব কষ্ট লাগছে, খুব খুব অস্বস্তির, এটা ঠিক। কিন্তু কি বললেন, আমাদের লুম্পেনরা পুলিশকে সামনে রেখে সব লুট করে নিচ্ছে, আপনাদের লুম্পেনরাই লুট করে নিচ্ছে। হয়তো অন্যদেরকে মিন করে বলতে গেছেন, কিন্তু বাস্তব সত্য কথা অনেক সময় না মুখ দিয়ে বেরিয়ে যায়, মুখ ফসকে। সেটাই হয়েছে। লুম্পেন অন্য কথা না, লুম্পেন আপনার দলের সব লুম্পেনরা ছিল, লুম্পেনদেরই তো দল ছিল এটা, লুম্পেনদেরকে নিয়েই তো আপনারা করেছেন। সেই জন্য দেখছেন না ক্ষমতা চলে যাওয়ার পরে আর কেউ ঘেসছেন না। লুম্পেনরা সবসময় ক্ষমতার সঙ্গে থাকে, ক্ষমতা না থাকলে তারা কেটে পড়ে। এখন ক্ষমতায় নেই, আপনি কেটে, তারা সব কেটে পড়েছে। কে আপনাদের ঘর লুটপাট করবে? কে কার খেয়ে দিয়ে কাজ পড়ে গেছে? হ্যাঁ, তৃণমূলের কিছু লোক বিজেপির, নয়া বিজেপি হয়ে তারা কিছু করে বদনাম ঘটানোর চেষ্টা করছে, সেটা আমরাও মানছি। কিন্তু মানে এখন যে এত ব্যথা আপনার উঠেছে, এইসব ব্যথা কোথায় ছিল যখন অন্যদের পার্টি অফিস দখল করা, পার্টি অফিস ভাঙচুর করা, লোকজনদেরকে মেরে ফেলা, খুনোখুনি করা, গ্রেফতার করা, মিথ্যা কেস দেওয়া, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, পুলিশকে দিয়ে যেগুলো করিয়েছিলেন, তখন আপনি কোথায় ছিলেন দিদি? এখন এত কষ্ট হচ্ছে, এত নীতিজ্ঞান শোনাচ্ছেন। হ্যাঁ দর্শক, বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।